এখানে মেরুকরণটা আওয়ামী লীগকে ফেস করার জন্য যেভাবে ইসলামী দল জামাতে ইসলামী সহ বিএনপির যে সমমানা দলের যুগ আন্দোলন বা তাদের একটা অ্যালায়েন্স ছিল, এখন তো ওটা থাকবে না। এখন আমাদেরকে কেন ভুলে গেলে তো চলবে না। আমি প্রতিশোধ নিব না, আমি ক্ষমা করে দিলাম, তার মানে তার বিচার হবে না এই কথা তো বলেন। তার মানে আপনার আবু সাইদের জন্য মামলা হবে না এটা তো বলেনি। তারপরে মুগ্ধর জন্য মামলা হবে না, সে বিচার চায় না তারা, সেটা তো বলেনি। এখানে কথাগুলোকে আরেকভাবে চলে যাবে যে দানবের পুনর্বাসন এখন একটা স্বপ্ন ছাড়া আর কিছু না সেখানে। সুতরাং এখানে বাংলাদেশের রাজনীতিতে আরো নতুন নতুন ইনস্ট্রুমেন্ট আমাদের আসবে। আর সবার আগে আমাদের যে জিনিসটা প্রয়োজন, সবাই যেখানে একইভাবে এক বাক্যে এক কথায় এসে একমত হয়েছে, আমাদের রাষ্ট্রের খুব বেসিক যে স্ট্রাকচার গুলো আছে এগুলোর সংস্কার অতীব জরুরি। যিনি আছেন তিনি যে বললেন মোশাররফ ভাই যে বিএনপি যে সাপোর্ট গুলো দিয়ে যাচ্ছে, বিএনপি অবশ্যই মাঝখানে একটু মানে লক্ষ্যচ্যুত হওয়ার জন্য তৃণমূলের কিছু লোকজন চেষ্টা করলেও মিস্টার তারেক রহমান সাহেবের মানে হস্তক্ষেপে এবং বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের হস্তক্ষেপে এটা বহুলাংশে কমে এসেছে সেটা বলা যায়। এখন তারা একটু দিক হারিয়ে ফেলতে চেয়েছিল, পথ হারিয়ে ফেলতে চেয়েছিল, সেখানে আবার পথে উঠে এসেছে। যেই কারণে এখন ওনারা সর্বত্র তার শুরু দিন থেকে এখন পর্যন্ত উঁচু পর্যায়ে, সেটা সন্ধ্যাতীত পাবে এখন না, শুরু থেকেই যে অভ্যুত্থানের পর থেকেই তারা কিন্তু এই সরকারকে সহযোগিতা করার জন্য কমিটেড ছিলেন সেই 5 তারিখ থেকেই। কিন্তু মাঝখানে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল, তারা ওই যে নির্বাচনের রোড ম্যাপের কথা বলাতে ভুল বুঝাবুঝি হয়েছিল। এখানে নির্বাচনের রোড ম্যাপ চাওয়া মানেই নির্বাচন নয়। নির্বাচন এটা হলো পথ নির্দেশিকা। তো সুতরাং এখানে একটা ভুল বুঝাবুঝির সুযোগ আমাদের আওয়ামী লীগের এজেন্ট যারা আছে, যারা পতিত প্রেতাত্মারা আছে, তারা এটাকে বুঝাতে চেয়েছিল যে বিএনপি একদম মনের ভিতরে একটা খাই ভাব তৈরি হচ্ছে, বিএনপি এখনই ক্ষমতা যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তাদের এই কথাগুলোকে মিসইন্টারপ্রেট করে বাজারে নিয়ে এসেছে, কিন্তু আসলে তাদের ইন্টেনশনটা এটা ছিল না। তারা বলেছে যে আমরা যৌক্তিক সময় দিতে চাই, এটি যেমনটি বলেছে ঠিক তেমনি তারা বলেছে যে আমরা যে নির্বাচনের একটা রোড ম্যাপ চাই। রোড ম্যাপ আর নির্বাচনের তারিখ ঘোষণা করা, তফসিল ঘোষণা করা সব জিনিসগুলো এক নয়, এটাকে এক করে ফেলেছে। তারাও করেছে যে আওয়ামী লীগের এজেন্ট যারা পেতাত্তা যারা আছে বিদেশে বসে যারা এখনো ষড়যন্ত্র করছে তারা। সুতরাং আমি মনে করি না যে এটাতে কোনো রকমের প্রবলেম আছে। তৃতীয় শেষ প্রশ্ন আপনার একটা, যে ইসলামী দলগুলোর সাথে অবস্থানটা কি। এখন যেহেতু আওয়ামী লীগের রাজনীতি অনেকটা বাংলাদেশের মাটিতে, তারাই তাদের রাজনীতিটাকে কবর দিয়ে দিয়েছে। যেটা মোশাররফ সাহেব বললেন যে এখন ইচ্ছা করলে আমাদের চৌধুরী সাহেব যেরকম মুজিব কোর্ট কায় দিয়ে বা একটা মুখে স্লোগান দিয়ে বাংলাদেশের প্রত্যয়িত আওয়ামীতে 1 মাইল বলছে, অনেক বড় একটা লম্বা রাস্তার কথা বলছে। আমার তো মনে হয় না যে উনি 10 মিনিট হেঁটে যাওয়ার একটা মানুষের, সাধারণ মানুষের যে তাদের প্রতি একটা ক্ষোভ আছে, এটা নিঃসন্দেহে এটাকে মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ এখানে পুনর্বাসিত হওয়ার সুযোগ নেই। তো সুযোগ যেহেতু নাই, তাহলে বাংলাদেশের বিরোধী দলের একটা রাস্তা তো তৈরি হতে হবে। তাহলে এখন আমরা যে মেরুকরণ গুলো দেখছি, যে দূরত্বের কথা আপনি আমাকে প্রশ্ন করেছেন বা জনগণ যেটা প্রশ্ন করে সেটা আপনি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কাছ থেকে জেনে নিতে চান, আমি আপনাকে স্পষ্টতই জানাতে চাই এখানে মেরুকরণটা আওয়ামী লীগকে ফেস করার জন্য যেভাবে ইসলামী দল জামাতে ইসলামী সহ বিএনপির যে সমমানা দলের যুগ আন্দোলন বা তাদের একটা অ্যালায়েন্স ছিল, এখন তো ওটা থাকবে না। এখন আমাদেরকে কেন ভুলে গেলে তো চলবে না। এখন তো বিএনপির সামনে আর কোনো প্রতিপক্ষ নাই। তাহলে বিএনপির সামনে যদি প্রতিপক্ষ না থাকে, একটা শক্ত বিরোধী দল যদি তৈরি না হয়, তাহলে তো যেই লাউ সেই কদু হয়ে হবে। তো সুতরাং আমাদেরকে এখন ইসলামী দলগুলো তারা তাদের আলাদা আর একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছে। এবং একই সাথে আমি আপনাকে এতটুকু বলতে চাই, আমরা যতটুকু বুঝি তথ্য উপাত্ত থেকে বিশ্লেষণ করার চেষ্টা করি, সামনের দিনে অদূর ভবিষ্যতে খুবই সহসায় আমরা আরো অনেকগুলো অ্যালায়েন্স বা অনেকগুলো রাজনৈতিক পট পরিবর্তনের নতুন নতুন মেরুকরণ আমরা দেখতে পাবো, এবং সেগুলো কিন্তু পজিটিভ। সেখানে কিন্তু ষড়যন্ত্র ওইটা সেটা এরকম মানে কিছু না। এখানে হচ্ছে যে আপনি যেটা বুঝাতে চাচ্ছেন জামাত ইসলাম বা ইসলামিক দলগুলো নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে, তাই তো? জি, মানে তারা আগে এখন যেহেতু তখন একটা ছিল বাঁচা মরার লড়াই, তখন তারা ফেস করেছিল। আগেও নিজের পায়ে ছিল, বাট একটা জোট ছিল আর কি। এখন যেহেতু যদি সরকারি দল আবার বিরোধী দল তো থাকতে হবে, সেই জায়গাটা আর কি রাজনীতির না মেরুকরণ। থাকতে হবে, গঠনমূলক আলোচনা। তো এখানে ওদের সাথে অনেক দূরত্ব কিন্তু নাই এখন। জামাত সম্পর্কে এখন জামাত হয়তো একটা কথা একভাবে বলছেন, এটাকে ধরেন ওই যে বিএনপি রোড ম্যাপের মতো আরেকদিকে নিয়ে যাচ্ছেন, কিন্তু কথাকে যদি আমরা এক জায়গায় মিলিয়ে নিয়ে আসি, যেমন কিছু করে উদাহরণস্বরূপ বলা যায়, এর শেষ লাইনে 1 মিনিট সময় দেন, এটা একটু বলি, না হলে একটু মাথার ভিতরে গিজ করবে। এই যে বলা হচ্ছে যে জামাতের আমির সাহেব ক্ষমা করে দিচ্ছে। আরে ভাই, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আমার হক ক্ষমা করে দিব, যদি বন্দার হক না ক্ষমা করে তাহলে আমি কিন্তু সেখানে আল্লাহ তাআলাও কিছু করবেন না। তাহলে সেখানে জামাত বলছে আমি যে নির্যাতিত হয়েছি বা
মানে ডক্টর শফিকুর রহমান সাহেব জেলে গিয়েছেন, উনি রিমান্ডে গিয়েছেন, উনি ওনার প্রতি অবিচারের কথা বলেছেন যে আমার এটার প্রতি ক্ষোভ নেই, আমি প্রতিশোধ নিব না, আমি ক্ষমা করে দিলাম। তার মানে তার বিচার হবে না এই কথা তো বলেনি। তার মানে আপনার আবু সাইদের জন্য মামলা হবে না এটা তো বলেনি। তারপরে মুগ্ধর জন্য মামলা হবে না সে বিচার চায় না তারা, সেটা তো বলেনি। এখানে কথাগুলোকে আরেকভাবে চলে যায়। এখন কথা হলো যার যার মাপ তাকে করতে হবে। মুগ্ধর পরিবার মুগ্ধকে মাপ করতে হবে। ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে, বিএনপি 16 বছরে যারা শহীদ হয়েছে তারা মাপ করতে। উনি তো সেই দলের কথা বলেন নাই। আর উনি বললে এটা কি কোনোভাবে অফিসিয়ালি হয়? উনি জামাতে ইসলামী কি এখন সরকার ক্ষমতায় আছে? শফিকুল ইসলাম সাহেব কি রাষ্ট্রীয়ভাবে কোনো পদে আছেন যে উনি প্রধান উপদেষ্টা বা উনি প্রধানমন্ত্রী, উনি বললে এটা এক্সিকিউটিভ অর্ডারে কার্যকর হয়ে গেল, সবাইকে ক্ষমা হয়ে গেল, সাধারণ ক্ষমা হয়ে গেল? নট লাইক দ্যাট, এটা এইভাবে হয় না। উনি ওনার ব্যক্তিগত মতামত উনি বলেছেন, ওনার দলের থেকে বলছেন যে আমাকে ফাঁসি দিচ্ছেন, জুলুম করছেন, ওকে ঠিক আছে আমি এটা মাফ করে দিলাম। এখন আমার কথাটা হলো যে আর যে অপকর্ম আপনি করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন, ব্যাংক লুট করেছেন, আপনি মানুষের স্বর্ণ জোট করেছেন, চোরাচালান করেছেন, ইয়াবা কারবারি করেছেন, আপনার অপকর্মের তো শেষ নাই। আপনি বিদ্যুৎ চুরি করেছেন, বিদ্যুতের টাকা লুট করেছেন, কুইক রেন্টাল করেছেন, তো এগুলো তো জামাত মাফ করে নাই। অপকর্ম তো শুধু এই জায়গাতে না, ওগুলোর বিচার করলেও তো তাদের বিচারের শেষ হবে না। এখন কথাটা হলো যে তিনি অবচারের কথা বলেছেন, এটাকে মানে একভাবে করে আর একটু তৈরি করে দিয়ে বিভেদ তৈরি করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। আমি মনে করি যে বিএনপির রাজনীতি যথেষ্ট প্রাজ্ঞ স্মার্ট রাজনীতি, জামাতের রাজনীতি যথেষ্ট স্মার্ট রাজনীতি। তারা তাদের এই দূরত্বগুলো একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আমার মনে হয় বিএনপি শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে, তারেক রহমানের সাথে, ওনাদের সাথে এইসব ব্যাপারে বোঝাপড়া আছেই। সুতরাং আমরা মাঝখান থেকে বা মানে মিডিয়াতে মাঝখান থেকে কিছু কিছু উস্কানিমূলক বক্তব্য দিয়ে একটা দূরত্ব তৈরি করতে চাচ্ছে, এটাতে অস্বীকার করার সুযোগ নেই। তবে শেষ বাক্যে যে কথা বলতে চাই, ইঙ্গিত করতে চাই যে না, এখানে আর অ্যালায়েন্স হওয়ার সুযোগ নাই। কারণ তাদের সামনে যে দানব ছিল, হ্যাঁ সে দানব যেখানে পতিত মানে হয়ে গেছে, যে দানবের পুনর্বাসন এখন একটা স্বপ্ন ছাড়া আর কিছু না সেখানে। সুতরাং এখানে বাংলাদেশের রাজনীতিতে আরো নতুন নতুন ইনস্ট্রুমেন্ট আমাদের আসবে। আর সবার আগে আমাদের যে জিনিসটা প্রয়োজন, সবাই যেখানে একইভাবে এক বাক্যে এক কথায় এসে একমত হয়েছে, আমাদের রাষ্ট্রের খুব বেসিক যে স্ট্রাকচার গুলো আছে এগুলোর সংস্কার অতীব জরুরি। আমি মনে করি বিএনপি যথেষ্ট প্রাজ্ঞ, তারা চাইবে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের হাত দিয়ে এই অভূতপূর্ব অভাবনীয় সাংবিধানিক কাঠামো থেকে শুরু করে, সংবিধান সংস্কার থেকে শুরু করে যত স্পর্শকাতর যত কঠিন সংস্কারগুলো আছে, এই সংস্কারগুলো তারা করলে একটা রাজনৈতিক সরকার হিসেবে বিএনপির এই দায়টা হয়তো নিতে হবে না। কারণ বিএনপি তখন খুবই স্বাচ্ছন্দ্যে ভাবে একটা ট্রেন যদি তখন লাইনে উঠিয়ে দেওয়া হয়, তখন সেটা বিএনপি তো ক্ষমতায় আসবে, তাহলে এটা আপনাকে ধরে নেন যে তখন ট্রেনটা সে তার গতিতে চালিয়ে নিতে পারবে। কিন্তু আজকে যদি বিএনপি ক্ষমতায় আসে, কালকে থেকে দেখবেন যে রাজনৈতিক বিভিন্ন দাবি দেওয়া আসবে। আওয়ামী লীগ, যে কারণে আওয়ামী লীগের ওই যে জয় বলতে চায় যে আমরা বিএনপির সাথে মীমাংসা করতে চাই, কারণ বিএনপিকে কোণঠাসা করা, বিএনপির বিরুদ্ধে হরতাল দেওয়া খুবই সহজ। একটা রাজনৈতিক দলকে আর একটা রাজনৈতিক দল চাপতে পারে, কিন্তু আমি মনে করি ওরা সময় নিয়ে যদি এই কাজগুলো করে ফেলে তাহলে আর বিএনপির প্রতি ওই চাপগুলো থাকবে না। তো বিএনপির প্রতি এই চাপগুলো না থাকলে বিএনপি যদি তার জনগণের ভোটে যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, জনগণ যদি অবশ্যই তাদেরকে নিশ্চয়ই বিবেচনা করবেন, তাদের যে ত্যাগ মহিমা এবং ছাত্রদের ত্যাগটাও দেখবেন। এবং যথার্থই বলেছেন মোশাররফ সাহেব, আমরা এখানে কারো মানে অবদানকে খাটো করে বড় করে ছোট করে কেউ দেখবে না, এটা ছাত্ররাও বলে তারা দেখবে না। তাদের একটা প্ল্যাটফর্ম আছে, তাদের একটা প্ল্যাটফর্ম আসতে পারে, এটাকে অস্বীকার করার সুযোগ নেই, তাদেরকে স্পেস দিতে হবে, তারা একটা বড় শক্তি। তো সুতরাং সবকিছু মিলিয়ে যেটা হচ্ছে সামনের দিকে আপনি দেখবেন যেটা নতুন নতুন মেরুকরণ হবে। আর ইসলামী দলগুলো যদি ঐক্যে আসে, এটা শুধু আমাদের জাতীয় রাজনীতির ক্ষেত্রে যেমন আমাদের ধর্মীয় রাজনীতির ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন আসবে। ধন্যবাদ।